দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরও একবার স্বাগতম ঘূর্ণিঝড়ের আরও একটি নতুন আপডেটে। দর্শক মণ্ডলী, এই মাসে আরও একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে। এই ঘূর্ণিঝড়ের নাম কিন্তু হতে পারে শক্তি বা মন্থা, কারণ এর আগে যে ঘূর্ণিঝড় আসার কথা ছিল সেই ঘূর্ণিঝড়টি কিন্তু ঘূর্ণিঝড় রূপে না আঘাত হানায়, অর্থাৎ ঘূর্ণিঝড় হিসাবে না পরিপূর্ণ হবার কারণে সেটা কিন্তু নিম্নচাপ আকারে দুই বাংলাতে কিন্তু কিছুদিন দুর্যোগ চলল। কিন্তু আবারও যে ঘূর্ণিঝড় এই মাসেই আসতে চলেছে, এই ঘূর্ণিঝড়ের বর্তমান ঝাপটা, অর্থাৎ বায়ুর যে একটা ঝাপটা রয়েছে ECMWF দেখাচ্ছে, এই বায়ুর ঝাপটা কিন্তু দেখতে পাচ্ছেন 81, 88, 90, কোনো জায়গায় 86, 85 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এটিকে কিন্তু ঘূর্ণিঝড় বলা যেতেই পারে। তো এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে শক্তি বা মন্থা। আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি, এর আগে যে ঘূর্ণিঝড় আঘাত হানার কথা ছিল সেটা কিন্তু নিম্নচাপ আকারে আঘাত হেনেছিল দুই বাংলায়, বিশেষ করে বরিশাল, পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে হুগলি, হাওড়া, তার সঙ্গে সঙ্গে 24 পরগনার উপকূলবর্তী জেলাগুলোতে বা উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা ইফেক্ট পড়েছিল। সেরকম বড়সড় কিন্তু কোনোরকম ক্ষতি হয়নি। বাংলাদেশের দুই বিভাগ, বরিশাল, খুলনা বিভাগে এবং চিটাগাং এবং দক্ষিণের যে সমস্ত উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো ছিল, যেমন উপকূলবর্তী আমি জেলাগুলো বলে দিচ্ছি আপনাদেরকে একবার, ভিডিওটা আপনারা দেখুন। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝলিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবন, এই সমস্ত জেলাতে কিন্তু একটা ঝড় হয়েছিল, ভয়াবহ ঝড়, এবং সেই সঙ্গে সঙ্গে গাছপালা পড়ে গিয়েছিল, রাস্তার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং কিছুদিন দুর্যোগ চলেছিল নিম্নচাপ আকারে। তারপরে কিন্তু নিম্নচাপটি আস্তে আস্তে দুর্বল হয়ে মায়ানমারের দিকে সরে যায় এবং আবারও কিন্তু প্রাকৃতিক যে পরিবেশ, অর্থাৎ অনুকূল যে পরিবেশ, সেই অনুকূল পরিবেশে ফিরে আসে। কিন্তু আমরা আরও একবার ইউরোপিয়ান স্যাটেলাইটে দেখতে পাচ্ছি নতুন ঘূর্ণিঝড় কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে এবং এই ঘূর্ণিঝড় কবে নাগাদ আছড়ে পড়তে পারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রত্যেক দিনের ঘূর্ণিঝড়ের যদি আপনি সঠিক আপডেট পেতে চান, আমরা প্রত্যেক দিনের একটি করে ঘূর্ণিঝড়ের আপডেট দেব। ঘূর্ণিঝড় কতদূর আসছে, কোন কোন দিকে আঘাত হানতে পারে, কোন কোন জেলার উপরে ইফেক্ট পড়তে পারে সবথেকে বেশি পরিমাণে, কোন কোন জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে, সব কিছু আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে ফলো করে পাশে থাকুন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেশ বিদেশ যেখান থেকে দেখছেন, প্রত্যেক দিনের আবহাওয়ার খবর আপনারা সকাল সকাল পেয়ে যাবেন। আর ঘূর্ণিঝড়ের বা অন্যান্য খবর আপনারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু আমাদের চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন। দেখুন, আপনাদেরকে বলে দিচ্ছি, আজকে হলো বুধবার, আজকে হলো বুধবার 4 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের যে চত্বর সেটি কিন্তু পুরোপুরিভাবে ফাঁকা। আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনাদেরও বোঝার সুবিধা হবে এবং আমরা আপনাদেরকে বোঝাতে পারবো এবং আপনারাও ভালোভাবে বুঝতে পারবেন পুরো ব্যাপারটা, ঘূর্ণিঝড়ের কন্ডিশনটা। তো দেখুন, বঙ্গোপসাগর কিন্তু পুরোপুরিভাবে ফাঁকা রয়েছে এই মুহূর্তে, আজকের সময়ে দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে আপনারা এই সাইডে দেখতে পাচ্ছেন, ভারতের উত্তর পশ্চিম ভারতের উপকূলে একটা দেখতে পাচ্ছেন জলীয় বাষ্প মহাসাগর থেকে, বিভিন্ন যে সাগর মহাসাগর আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সকলে হয়তো পড়াশোনা করেছেন, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, গভীর সাগর থেকে গভীর সাগর থেকে জলীয় কণা কিন্তু বাঁক নিয়ে উড়ে কিন্তু প্রথমত কোন দিকে আসছে, প্রথমত কিন্তু এই জলীয় বাষ্পকণা কিন্তু সরাসরি পশ্চিম ভারতের, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে, যেমন মহারাষ্ট্র এবং গুজরাট, সেই সঙ্গে সঙ্গে এদিকে কেরালা, কর্ণাটক, এই যে সাইডটা রয়েছে, এই সাইডটাতে কিন্তু এই সাইডের দিকে কিন্তু আসার পরে, যেহেতু এটা একটা দেশ, এটাও একটা উপকূল একটা দেশ, যেহেতু এটা একটা দেশের মধ্যে পড়ছে, তখন কিন্তু এই জলীয় বাষ্প কিন্তু এই দেশের ওপর দিয়ে যেতে পারছে না, হালকা পাতলা যাচ্ছে, কিন্তু প্রায় 98% জলীয় কণাগুলো কি হচ্ছে, সাগরের মাধ্যমে বাঁক নিয়ে, আপনাদেরকে বলে দিচ্ছি, একটা নালা যদি থাকে, সেই নালাটা যদি
কিছু দিয়ে ঘিরে দেওয়া হয়, তাহলে জলটা কী হবে, জলটা এই সাইড দিয়ে যাবে, না হলে এই দিক দিয়ে যাবে, সে সাইড তার খুঁজে নেবে। তো সেই রকম এই যে জলীয় কণাগুলো রয়েছে এগুলো কিন্তু সাগর ফাঁকা পাচ্ছে, এই কারণে বাঁক নিচ্ছে। এই বাঁক নিয়ে সরাসরি কোথায় আসছে, বঙ্গোপসাগরে কিন্তু আসছে। এবার বঙ্গোপসাগরে যখনই এই কণাগুলো ঢুকে যাচ্ছে, এই জলীয় বাষ্প কণাগুলো ঢুকে যাবার পরে কি হচ্ছে, যে বঙ্গোপসাগর থেকে কিন্তু আর বেরোতে পারছে না, কারণ এদিকে থাইল্যান্ড পড়ে যাচ্ছে, এদিকে মায়ানমার পড়ে যাচ্ছে, এদিকে ভারতের বিভিন্ন রাজ্য পড়ে যাচ্ছে। তো এই একদম বাঁক নিয়ে ঢুকে যাবার পরে সেই জলীয় বাষ্প কিন্তু আর বেরোতে পারছে না। এই জন্য ঘন ঘন বঙ্গোপসাগরে কিন্তু বিভিন্ন জলীয় কণা, জলীয় বাষ্প কিন্তু প্রতিবারই কিন্তু ঘনীভূত হচ্ছে। এই জন্য বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু অনেকটাই খারাপ। এই আবহাওয়াতে কি হবে, এই আবহাওয়াতে ঘন ঘন জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের অ্যালার্জি জাতীয় জনিত কোনো অসুখ, এবং আবহাওয়া ঘন ঘন পরিবর্তন হবে, এবং এই আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে সাধারণ জীবনের মাধ্যমে। কারণ এই গভীর সমুদ্র থেকে যে জলীয় কণাগুলো আসছে সেগুলো কিন্তু বিষাক্ত, সেগুলো তো আর ভালো জলীয় বাষ্প নয়, সেগুলো কিন্তু বিষাক্ত উড়ে উড়ে আসছে। এগুলো কিন্তু সাধারণ মানুষের উপরে কিন্তু প্রচুর ক্ষতি করছে। তো আপনারা যারা বাইরে বেরোবেন অবশ্যই মাস্ক পরার চেষ্টা করবেন, কারণ জলীয় বাষ্প কিন্তু প্রতিনিয়ত ঢুকতেই থাকছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু আপনাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যখনই জলীয় বাষ্পগুলো আসছে, আসার পরে কিন্তু এই জায়গাটাতে কি হচ্ছে, সেটা কিন্তু স্টক হয়ে যাচ্ছে, আর কিন্তু বেরোতে পারছে না। কারণ এদিকে মায়ানমার চলে যাচ্ছে, এদিকে ব্যাংকক, থাইল্যান্ড, তার সঙ্গে সঙ্গে নিচে অস্ট্রেলিয়া পড়ে যাচ্ছে, একদম মানে যাওয়ার কোনো রাস্তা নেই। আবার যেদিকে সাগর পেয়ে যাবে তার কোনো রাস্তা নেই, কারণ একদম পুরোপুরিভাবে কোটা, তার সঙ্গে সঙ্গে এদিকে বিভিন্ন দেশ পড়ে যাচ্ছে, সিঙ্গাপুর পড়ে যাচ্ছে। এই জন্য কিন্তু এটা এইখানে ঢুকে একদম একটা তাণ্ডব চালাচ্ছে। এই জন্য আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কিন্তু অনেকটাই খারাপ। তো কি হচ্ছে, যাই হোক না কেন, 4 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জলীয় কণাগুলো কিন্তু স্টক হচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু স্টক হচ্ছে। তো দেখতে পাচ্ছেন 7 তারিখ আমাদের কোরবানি বা ঈদ বকরিদ যেটাকে বলা হয়ে থাকে, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হায়দ্রাবাদে বিশাখাপত্তনমে একটা জলীয় কণা কিন্তু ইফেক্ট পড়ছে, এবং এখানে কিন্তু বৃষ্টি হবে। 12 তারিখের দিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু জলীয় কণা এখানে কিন্তু একটা ভয়াবহ আকৃতি ধারণ করছে, পোর্ট ব্লেয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে মালদ্বীপ টালদ্বীপ এইসব জায়গাতে কিন্তু বৃষ্টি শুরু হবে। তো কী হচ্ছে, প্রথমত কিন্তু এর যে বাঁক, এটা কিন্তু মায়ানমারের দিকে ছিল প্রথমত, 12 তারিখের দিকে কন্ডিশন দেখতে পাচ্ছি। তারপরে মায়ানমার একটা দেশ, যেহেতু একটা উপকূলবর্তী জায়গাতে কিন্তু সেটা ঘেরে দিচ্ছে, অর্থাৎ একটা মানে সে যে জলীয় বাষ্পগুলো সেগুলো যদি এদিকে সাগর থাকতো তাহলে কী হতো, সাগরে উড়ে চলে যেত। কিন্তু সাগর না থাকার কারণে, সাগর না থাকার কারণে সেটা কী হচ্ছে, এখানে স্টক হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু এ যেদিকে ফাঁকা পাচ্ছে সেদিকে যাবার চেষ্টা করছে। তো তখন উত্তরে ফাঁকা দেখতে পাচ্ছে, অর্থাৎ উত্তরে যে আমাদের যেহেতু এই জায়গাটা ফাঁকা থেকে যাচ্ছে, এবং এই দিকে কিন্তু জলীয় বাষ্পগুলো কিন্তু উড়ে উড়ে আসছে। এরপরে বঙ্গোপসাগরে আসার পরে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বিভিন্ন ঘন ঘন ঘূর্ণিঝড়, নিম্নচাপ ধারণ করছে। তো দেখতে পাচ্ছেন 14 তারিখের দিকে আস্তে আস্তে কিন্তু উপকূলের দিকে এগোচ্ছে। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এবং 17 তারিখ সন্ধ্যায় কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কিন্তু প্রবেশ করবে। বাংলাদেশে প্রবেশ করে যাবে, কিন্তু দেখতে পাচ্ছেন 17 তারিখের দিকে প্রবেশ করে যাবে বাংলাদেশে সন্ধ্যার দিকে, এবং 18 তারিখ থেকে কিন্তু বাংলায় কিন্তু ব্যাপক হারে, অর্থাৎ তার আগে থেকেই বৃষ্টি শুরু হবে। 14-15 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে নিম্নচাপ আকারে। 18 তারিখ থেকে প্রবল ঝড় ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় হবে, এবং একটা নিম্নচাপ আকারে কিন্তু ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন পুরো জলীয় কণা ঢুকে গিয়ে এই জায়গাটাতে কিন্তু একদম বিশাল ঝড়ের কিন্তু একটা আকার সৃষ্টি করছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম রাউন্ড হয়ে, মার্কিং হয়ে। তাহলে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, তার সঙ্গে সঙ্গে যে 64টি জেলা রয়েছে বাংলাদেশের প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি হবে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও কিন্তু ভয়াবহ একটা দুর্যোগের আশঙ্কা রয়েছে। এর কারণে প্রবল কয়েকদিন বৃষ্টি হবে, দুর্যোগ হবে, ঝড় বৃষ্টি হবে, বিভিন্ন এলাকা প্লাবন হবে, একটা দুর্যোগের আশঙ্কা রয়েছে, একটা ভয়াবহ দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলায় কিন্তু দুর্যোগ ঢুকবে। তো 18 তারিখের দিকে কিন্তু একটা ভয়াবহ দুর্যোগ রয়েছে, আপনাদেরকে আগে থেকে আমরা সতর্ক করে দিলাম। এবার ঘূর্ণিঝড় কতটা ভয়াবহ হবে, কোথায় কোথায় আঘাত হানতে পারে
সেটা আপনাদেরকে দেখাবো। তবে উপকূলবর্তী যেসব জেলাগুলো রয়েছে বাংলাদেশে, যেমন খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগাং, তার সঙ্গে সঙ্গে কক্সবাজার, আপনাদেরকে আরও একবার উপকূলবর্তী জেলাগুলো বলে দিচ্ছি, যেমন সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান। তার সঙ্গে সঙ্গে খুলনা এবং বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে, চট্টগ্রাম বিভাগের যেমন কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, মাগড়াছড়ি, বান্দরবান, তার সঙ্গে সঙ্গে যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, বরিশালে ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত জেলার যারা প্রার্থী রয়েছেন বা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের কিন্তু একটা ক্ষয়ক্ষতির হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকবে। তো অগ্রিম আপনাদেরকে সতর্ক করলাম, প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং সঠিক তথ্য সংগ্রহ করুন।